Question number 1. ওরে বাপরে আজকে সাফওয়ান আসছে। আচ্ছা, so question number 1 এ এখানে আমরা দেখি যে if a fixed mass of gas in a weather balloon moves to a new situation where the temperature is half, যে তোমার mass হলো fixed, ওকে, mass fixed, কিন্তু সে এখন কি হবে, তার টেম্পারেচারটা হাফ হয়ে যাবে। so টেম্পারেচার যদি হাফ হয়ে যায় so তাহলে কি হবে, and the pressure is also half, টেম্পারেচার হাফ, প্রেসারও হাফ। এখন বলতেছে what would happen to the volume, এখন আমরা কি জানি PV equals to what, nRT, নাকি সুমিত? PV equals to nRT, so তাহলে এখানে তোমার ভলিউম কি হবে এই জিনিসটা জিজ্ঞাসা করছে। লেটস সি, ভলিউমকে সাবজেক্ট করি, তো nRT ডিভাইডেড বাই P। সো এখন তোমার n হলো ফিক্স, r হলো ফিক্স, ওকে, n আর r এর ভ্যালু হলো ফিক্স। সো এখন টেম্পারেচার হাফ হয়ে গেছে, টেম্পারেচার হাফ হয়ে গেছে, প্রেসার হাফ হয়ে গেছে। সো তাহলে আমাদের ওভারঅল কি কোনো ইফেক্ট থাকবে? হাফ হাফ কি করবে, কাটাকাটি চলে যাবে না সুমিত? সো তাহলে আমাদের ফাইনালি ভলিউমটা কি থাকে আরিফিন? সেম, ভলিউম উইল রিমেইন দ্য সেম। সো এখানের মধ্যে আমরা দেখি যে অ্যানসারটা আমাদের ঠিক আছে নাকি। ওকে, এটা কত, এটা হলো এক্সাম প্র্যাকটিস কত এটা সুমিত? এটা এক্সাম ওদিকে তো এভাবে রাখে নাই, এদিকে লেখা থাকে তোমার এক্সাম স্টাইল কোশ্চেন অনুযায়ী, ওই হেডিং এ গেলে পাবা। আর এদিকে অ্যানসার বুকলেটে একটুখানি সো তাহলে এই যে কোশ্চেন ঘুরায় নাম্বার, পেঁচে, এই যে এখানের জন্য তাহলে আমাদের কি আসলো, কোশ্চেন নাম্বার 1 এর অ্যানসার হলো এ। ওকে, কোশ্চেন নাম্বার 1 এর অ্যানসার আমরা পেয়ে গেছি, কোশ্চেন নাম্বার 1 এর অ্যানসার হলো এ। নাও কোশ্চেন নাম্বার 2, সরি কোশ্চেন নাম্বার 2 তে যাই। কোশ্চেন নাম্বার 2 তে দেখি কি বলছে। আচ্ছা, মাসনাদের হইছে কি, মাসনাদও ফেসবুক লাইভে ক্লাস করার জন্য এমনি পাগল থাকে, জুমে হলেও ক্লাস করাই না। কেউই তো নাই। তো আছে তো আরাফ, আরিফিন, ওরা তো সবাই আছে। আচ্ছা, সো তাহলে এখানের মধ্যে আমরা দেখি কোশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে, হাউ মাচ এনার্জি ইজ নিডেড টু মেল্ট 100 গ্রাম অফ lead at 600 কেলভিন। তো 600 কেলভিন টেম্পারেচারে কি করবে, 100 গ্রাম অফ lead সে মেল্ট করতে চায়। দেখি স্পেসিফিক ল্যাটেন্ট হিট হলো এত, আর মেল্টিং পয়েন্ট হলো এইটা। সো এখন আমাদের এটা কাজটা কি, আমরা জানি যে এনার্জি, যে ল্যাটেন্ট হিট of fusion, latent heat of fusion will be equal to what, energy is equal to L into M, তাই না, mass into latent heat। সুমিত, এটা না ফর্মুলা? চেঞ্জ ইন ম্যাস না নাকি? ওই তো চেঞ্জ ইন ম্যাস, যে কতটুকু ম্যাস হিট করতেছে। যে এখানের মধ্যে দেখো ফর্মুলাটা কি ছিল, আমরা ওখানে যাই। gain in energy equals to latent heat into change in mass, change in energy is equal to L into change in mass। সো তাহলে ওই জিনিসটা আর কি, E equals to L into M। ওকে, সো তাহলে এখানে আমরা দেখি কত আসে। ওকে, তো তাহলে এখানে L এর ভ্যালু হলো 23 কিলো জুল পার কেজি, আর এখানে হলো 100 গ্রাম। তো গ্রাম থেকে কেজিতে নেওয়ার জন্য ডিভাইডেড বাই 1000, তো তাহলে 2.3 কিলো জুল। হ্যাঁ, 2.3 কিলো জুল, 2.3 কিলো জুল মানে কত, 2300 জুল, তাই না? তো তাহলে এটার জন্য অ্যানসার হবে কি, ডি। কোশ্চেন নাম্বার 1 এর জন্য অ্যানসার হলো এ, কোশ্চেন নাম্বার 2 এর অ্যানসার কি হবে আরিফিন? ডি। কোশ্চেন নাম্বার 2 এর অ্যানসার হবে ডি। ওকে, নাও কোশ্চেন নাম্বার 3 আমরা দেখি। কোশ্চেন নাম্বার 3 তে কি বলতেছে, 3 টা কিন্তু একটু ইন্টারেস্টিং আছে, এটা একটু ইন্টারেস্টিং, এটা আমি অনেকবার পারিনি, পড়ে যা পারছি, মাথা উড়াই গেছে 3 করতে যায়। আচ্ছা দেখি এখানে অ্যাকচুয়ালি কি করতে হয়, সবগুলোর অনেক কাজ আছে। ওকে, লেটস সি কি করা লাগে। The molar mass of oxygen molecule is 16 গ্রাম। অলরাইট, ভালো কথা।
assuming oxygen behaves as an ideal gas, okay, what is the root mean square speed of oxygen molecules in a sample at 15 degree Celsius? So এখন 15 ডিগ্রি সেলসিয়াসে আরএমএস ভেলোসিটির ভ্যালু কত এটা জিজ্ঞাসা করছে। তো তাহলে এখানের মধ্যে কাহিনী কি, সমস্যা কি সুমিত? না, সমস্যা হয়েছিল তোমার 16 গ্রাম নিয়ে আর কি। পরে বুঝছি যে আমাদের যে ইকুয়েশনটা যে হাফ এম ভি স্কয়ার, যে ওদিকে তোমার তো ম্যাস অফ ওয়ান মলিকিউল না বা ওয়ান হ্যাঁ। পার্টিকেল, তো মোলটা দিয়ে দিলে তো তোমার আবার যে অ্যাভোগাড্রোতে ডিভাইড করা লাগে, দেন কত কিছু না। আমি তো ফার্স্টে বুঝি না, আমি জাস্ট 16 দিয়ে বসাই দিয়েছি কিছু দিনে, পরে অ্যানসার মিলেই না। পরে আসিফ বেরে দিছি, আসিফ না তো আমি পারে না। ওইসব পরে অ্যাভোকাড্রো দিয়ে করছি, না, ওই অ্যাভোগাড্রো দিয়ে অ্যাভোকাড্রো দিয়ে হয় করেও আমার মিলে নাই, আমার না, মিলে নাই। তখন হয়। তোমরা কি করতে চাইছিলা? আমি ওই জাস্ট তো আমার তুমি একটাই ভুল যেটা হইছে, বলছো আমি ওটাই করছি, আমি এমটা জাস্ট কিন্তু ভুল আমার লিখছি, মিলে পরে নাই। এম ঠিক করছি, পরে হইছে। তো এখন এম এখানের মধ্যে কাজটা কি, তুমি এখানের মধ্যে কি করবা, তোমার আরএমএস স্পিডের ভ্যালু চাইছে না, রুট মিন স্কয়ার স্পিড। সো এখন এখানে আমরা দেখি রুট মিন স্কয়ার স্পিডের ভ্যালুটা কি আসে, যে 3/2 kT ইনটু 2 বাই m, তাই তো? বাই তাহলে 2m, ও না সরি না, ঠিক আছে ঠিক আছে। 2 কাটা গেল, ওকে। সো এখন তাহলে 3 kT ডিভাইডেড বাই মাস। সো এখন 3 kT ডিভাইডেড বাই মাস, তো 3 ইনটু k এর ভ্যালু কত মনে আছে? 1.3, হ্যাঁ 1.3 ইনটু 10 মাস 3। k এর ভ্যালু কত ছিল? 1.38 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 23, ওকে। সো k এর ভ্যালু হলো 1.38 ইনটু 10 টু পাওয়ার মাইনাস 23 ইনটু টেম্পারেচার কত, টেম্পারেচার হবে কিসে ওয়ামা? কেলভিন। টেম্পারেচার হবে কেলভিনে। সো তাহলে 15 কে কেলভিনে কনভার্ট করার জন্য প্লাস 273, ওকে। প্লাস 273, এখন ডিভাইডেড বাই মাস, মাস কত, মাস হলো 16 গ্রাম, হ্যাঁ মাস হলো 16 গ্রাম। এখন 16 গ্রাম কে আমরা কি করব, কেজি। 16 গ্রাম কে আমরা কিসে কনভার্ট বলছে না, করব, কেজিতে আগে কনভার্ট কেজিতে, করব। দেন নেওয়া লাগবে এসে, এদিকেই সমস্যাটা। কি সমস্যা ও এখানে মধ্যে করো তো? এই তো আমি কেজিতে নি না, এটার মানে ভ্যালুটা হইছে কত কি, আসে? সবাই করছে, এটা তো 0.001 আসবে মনে হয় নাকি? কত আসে দেখো তো, এই জিনিসটা ক্যালকুলেটরে বসাও। 3 ইনটু পুরোটা 1.38 ইনটু 10 টু পাওয়ার মাইনাস 23 ইনটু 273। একবারে চেঞ্জ করো, একবারে তুমি চেঞ্জ ফার্স্টে করো। এটা বের আর করো। তো আচ্ছা দাঁড়াও, ও বুঝছি, তুমি পুরো 1 মোলের জন্য বের করবে আগে। ভাইয়া 8.63 into 10 to the power minus 10 8.63 into 10 to the power minus 10 সো এখন এটা কয়টা অক্সিজেন মলিকিউলের? 6.02 into 10 to the power minus 10। একটা অক্সিজেন মলিকিউলের জন্য এত, ওকে। সো এখন তোমার এখানের মধ্যে কাজটা কি করা লাগবে, এখানের মধ্যে একটা অক্সিজেন মলিকিউলের জন্য যদি এত হয়, না ভাই এটা, বলো ভাই এটা তো একটা না, এটা তো তোমার 6 into 6.02 into 10 to the 23 টার জন্য। এটা তো আমরা এই যে ম্যাস তো আমরা 1 মোলের জন্য ইউজ করছি, সো তাহলে এটা আমাদের 1 কি, মোলেরটা নিছি। 1 মোল অক্সিজেনের জন্য টোটাল এনার্জি কি বলে, টোটাল হলো এটা, ওকে। মানে অ্যাভোগাড্রো কনস্ট্যান্টের যে নাম্বারটা, তো তাহলে আমাদের একটার জন্য কত হবে, এটা ডিভাইড বাই অ্যাভোগাড্রোস কনস্ট্যান্ট। এইটা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রোস কনস্ট্যান্ট করলে পরে তো আরো কমে যায়। দাঁড়াও এই জিনিসটা আমি নোটপ্যাডে ওখানে করে দেখাই, এক মিনিট। না ভাই আমার তো কমে নেই, কেন আমি তো এভাবেই করলাম, হইলো তো আমারটা তুমি কি মিলছে? ডিভাইড যদি করো অ্যাভোগাড্রোস কনস্ট্যান্ট তো তোমার কত, 10 টু দি পাওয়ার 23, তোমার অলরেডি 10 টু দি পাওয়ার মাইনাস 10 আছে। সো এটাকে যদি আরো বড় ভ্যালু দিয়ে ডিভাইড করে দেন তাহলে তো আরো মাইনাস সামথিং আসবে। দাঁড়াও আমি ভাইয়া তোমার এই পার্টটা 1.43 into 10 to the power 13 আসে। ওই তো এখানের মধ্যে আমরা মাত্র দেখি, করছি তো, মাত্র করছি, আমারটা মিলছে তো। দাঁড়াও এখানের মধ্যে জিনিসটা দেখো ফার্স্টে, যে তোমার কাইনেটিক এনার্জি, হ্যাঁ, হাফ ইনটু m ইনটু
এইটা ইজ ইকুয়াল টু 3.5 kT। ওকে, সো এখন তোমার আচ্ছা ভাইয়া, বলো আরেফিন তুমি যে লিখছিলে যে জিনিসটা, ওটার অ্যান্সার কত বলছিল আরেফিন? কোনটা? 10 টু দি পাওয়ার মাইনাস তুই যে 10, কিছু একটা 10 টু দি পাওয়ার মাইনাস না 10 না, আসছে। আমার তো এটা আসছে 7.71 ইনটু 10 টু দি মাইনাস 19। আমি যেটা বের করছিলাম মাত্র, মানে 8.63 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10, যেটা ওইটারে অ্যাভোগাড্রোস কনস্ট্যান্ট দিয়ে ডিভাইড করে দিচ্ছিলাম, পরে আসে হলো 1.4 ইন্টু 10 টু দি পাওয়ার 13 আসে। আচ্ছা, এটা আমরা দেখতেছি। এখানের মধ্যে খেয়াল করো যে তোমার এখানের মধ্যে আমরা কাজটা কি করতেছি। ফার্স্টে কে এর ইউনিটটা কি বলতো? হোয়াট ইজ দ্য ইউনিট অফ কে? জুল পার, কি জানে, জুল পার কেজি সামথিং, মনে একটু ভুলে গেছি তো। জুল পার দেখা কেলভিন লাগবে। হবে। তোমার কে জুল এর পার কেলভিন, ইউনিটটা কি? আচ্ছা। কে এর ইউনিট হবে হলো জুল পার কেলভিন। ওকে, তো এখন এখানের মধ্যে আমরা কাজটা দেখি যে ফার্স্টে আমরা ভ্যালুগুলো এখানের মধ্যে বসাই। এখানের মধ্যে আমাদের কাজগুলো কি কি আসে দেখো। থ্রি ইন্টু 1.38 into 10 to the power minus 23 into টেম্পারেচার কত 15 প্লাস 273, তাই না? 15 প্লাস 273, আর তোমার ম্যাস কত? ও আচ্ছা, ম্যাস হলো তোমার 16 into 10 to the power minus 3, যে এত কেজি, ঠিক আছে? যে 16 গ্রাম দিছে না, যে 1 মোলের ম্যাস হলো 16 গ্রাম। হ্যাঁ, যে 1 মোল অক্সিজেন মলিকুলের ম্যাস হলো 16 গ্রাম। সো তাহলে এখানের জন্য আমরা ওইটা বের করলাম যে 1 মোলের 16 গ্রাম থেকে কিসে কনভার্ট করছি? কেজিতে কনভার্ট করছি। ওকে, সো এখন এইটা আমাদের ঠিক আছে ভাই, এটাকে ডিভাইড দিলে হবে না, বুঝছি আমি কি করছি। তুমি যেমনি এদিকে রাখছো না, আমি ফার্স্টই পুরো ম্যাসটাকে একটা, মানে 1 মলিকিউলের জন্য ম্যাস ফার্স্টই বের করে নিয়েছি, দেন জাস্ট ইজিলি করে ফেলছি, শেষ। অমনি হইছে। কি করছো তুমি? এটা করলে তো আসলে হবে না। আমি বলি এমটা আছে না, ওই যে তোমার যে স্মল লেটার এম, ওটা আমি ফার্স্টে বের করে ফেলছি আগে। মানে বের করছি কি একটা মলিকিউলার ম্যাস কত, কারণ ইকুয়েশনটা তো একটা মলিকিউলার ম্যাসের জন্য। তো একটা মলিকিউলার ম্যাসটা আমি আগেই বের করে ফেলছি অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট ডিভাইড করে। এদিক করলে তো হবে না, কারণ এটা তো তোমার 1 মোলের যে অক্সিজেন ওগুলোর স্পিড দিতেছে, ওটা যদি আমি যতই ডিভাইড করি ওটা তারা উল্টে আসবে না। ওই তো তাহলে ম্যাসটাকে তোমার ফার্স্ট এটার চেঞ্জ জন্য করতে কি হবে। করা লাগবে? তোমার এই ম্যাসটাকে, হ্যাঁ, এখন উপরে যে ইনটু হবে, তোমার এই ম্যাসটা উপরে যায় কি হবে? ইনটু হবে, যে 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23, তাই না? এখন তোমার এখানের মধ্যে কি আসছে? এখন একটা অক্সিজেন মলিকিউলের জন্য আমরা ভেলোসিটি পাবো, তাই না? হ্যাঁ এখন পাবো। হ্যাঁ, এখন আমরা একটা অক্সিজেন মলিকিউলের জন্য ভেলোসিটি পাবো। সো তাহলে এখানের জন্য আমাদের কি আসে? এটা এই পাশেরটা আমাদের ভ্যালুটা কত আসে? এটা দাঁড়াও, এখানের মধ্যে যেটা আসবে ওটাকে কি করব? 4486 464 আসছে। কত? 4 না 46 না 464187 কি করে 464 আসে? আমার আসছে 448610। হ্যাঁ, এই যে আমার কত আসছে 448610। আমি তো বুঝি না, 0.4 সেম আমার ক্যালকুলেটরের সমস্যা আছে নাকি আজব তো। সো এখন আমাদের আরএমএস স্পিডের ভ্যালু কত হয়? এটা রুট ওভার, তাই তো? তো কত আসে? 670 or 669.7 669 মিটার পার সেকেন্ড। 0.78। ওকে, সো এখন এটা আমাদের কোন অপশনের সাথে মিলে? ব্যাপারটা তো বুঝতেছ না। সো তাহলে এটা আমাদের কত নাম্বার অপশনের সাথে মিলতেছে? 670। সো অ্যানসার হবে কি সুমিত? সো আমাদের অ্যানসার হবে এখানে সি। ওকে, যে এখানের মধ্যে আমরা অ্যানসারটা দেখে মিলায় নেই যে আমাদের মিলছে নাকি। এই যে কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 এর অ্যানসার কি হবে? সি। ঠিক আছে সুমিত, বুঝতে পারছো এখন?
Okay. আমার ক্যালকুলেটরে কেন জানে 464 আসতেছে বাবা, এটা কি আজব তো। ওই তো আমি তুমি same ভাবে- আমিও অ্যাভোকাডো কনস্ট্যান্ট দিয়ে ডিভাইড করে দিছিলাম, তাই জন্য না না না, আমার আমি এখন যেমনি লেখা আছে না, ভাইয়া যেমনি লিখছে অমনি লিখছি। ক্যালকুলেটরে কোনো সমস্যা হয় নাকি এটার কারণে? মানে হয় না কেন? আমার একদম এক্সাক্ট আসছে। আমার আসলে 680, সো আমি ভাবছি এটা ক্লোজ টু 670, সো দি অ্যানসার দিতেছে এটা। তো এইটা তো এই জিনিসটা পুরোটা ক্যালকুলেটরে বসালে কেন ডিফারেন্ট আসবে? আমি এটা বুঝতেছি না তো, আমি পুরোটাই বসেছি একদম সেম টু সেম। আচ্ছা, তো তাহলে ওইটা চেক করো তোমার ক্যালকুলেটরে কি সমস্যা হয়েছে। আমার ক্যালকুলেটর তো এই কোয়ারেন্টাইনে মরে গেছে, যে এই ক্যালকুলেটরে এখন সানলাইট যতক্ষণ খাওয়াই, যতক্ষণ সানলাইটের কাছে নিয়ে যাই তখন চলে, আর নাইলে পরে চলেই না। ব্যাটারি চেঞ্জ করতে হবে। ওকে, সো এখন এগুলা গেল আমাদের এমসিকিউ গুলা। ওকে, এখন এখানের মধ্যে দেখি কোশ্চেন নাম্বার 4 এ কি বলতেছে। কোশ্চেন নাম্বার 4A, a typical aerosol can is able to withstand pressures up to কত 12 atmosphere। সো তাহলে 12 atmospheric pressure পর্যন্ত সে কি করতে পারে, উইথস্ট্যান্ড করতে পারে। এর বেশি হলে সে এক্সপ্লোড করে। ওকে, বিফোর এক্সপ্লোডিং। এখন বলতেছে a 3.0 into 10 to the power minus 4 meter cube aerosol, যে ভলিউম দেওয়া, contains এতগুলা molecules, তো নাম্বার অফ molecules দেওয়া of gas, show that the pressure would reach 12 atmospheres at a temperature of about 900 Kelvin। যে এত টেম্পারেচারে প্রেসার 12 অ্যাটমসফেরিক প্রেসারের কাছাকাছি হবে, এটা শো করতে বলছে। এন্ড 1 অ্যাটমসফেরিক প্রেসারের ভ্যালু কত, 1 into 10 to the power 5। সো এখন এখানে আমরা দেখি যে এখানের মধ্যে কাজটা কি। we know PV equals to what, NKT, right? নাম্বার অফ মলিকিউল বলে দিছে, যে নাম্বার অফ মলিকিউল বলছে দেখে ক্যাপিটাল এন একটা ইউজ করতেছি। ক্যাপিটাল এন দিয়ে কি রিপ্রেজেন্ট করি, নাম্বার অফ মলিকিউল। আর PV equals to nRT যেটা ছিল না সুমিত, PV equals to nRT এর মধ্যে এই n টা কি, মোল। ওকে, ছোট n হলো মোল আর ক্যাপিটাল n টা কি, নাম্বার অফ মলিকিউল। ওকে, সো তাহলে আমরা এখানে নাম্বার অফ মলিকিউল দেওয়া আছে দেখে ক্যাপিটাল এন এরটা ইউজ করব। সো তাহলে PV equals to NKT। সো এখন এখানে আমরা প্রেসারের ভ্যালুটা বের করি, কত আসে। প্রেসার ইকুয়ালস টু হোয়াট, NKT বাই V। সো এখন n হলো 3 into 10 to the power 22, k হলো 1.38 into 10 to the power minus 23, টেম্পারেচার কত 900 কেলভিন, টেম্পারেচার 900 কেলভিন, আর ভলিউম কত 3.0 into 10 to the power minus 4। কত আসে দেখো প্রেসারের ভ্যালুটা ভাইয়া 1242 কত কত 1242 1242000। হ্যাঁ, তো তাহলে এটাকে কত লেখা যায়, 1.24 into 10 to the power 6, তাই তো, or 12.4 into 10 to the power 5, which is what, 12 times larger than the atmospheric pressure, তাই না? atmospheric pressure 12 times larger। সো তাহলে এইভাবে শো করা যায়, আমরা এইভাবে করে শো করতে পারি। or we can do another thing, কি করতে পারি, আমরা প্রেসারটাকে বসাই দেব ফার্স্টে, প্রেসারটাকে 5 অ্যাটমসফেরিক প্রেসার বসায়ে, হ্যাঁ, আমরা তখন টেম্পারেচারটা বের করব। টেম্পারেচার দেখবো যে 900 এর কাছাকাছি আসছে, যে কোন একটা ওয়েতে শো করলেই হবে। বুঝতে পারছো, যে ইদার তুমি টেম্পারেচার বসায় প্রেসার বের করবা, আর প্রেসার বসায় টেম্পারেচার বের করবা, যে কোন একটা করলেই হবে। ঠিক আছে, আমি প্যাসকেলে বের করে তারপর অ্যাটমসফিয়ারকে কনভার্ট করে দিছি। হ্যাঁ ওইটাই, এটা তো একই। এই যে এখানের মধ্যে এটাকে এখন তুমি এটাকে ডিভাইডেড বাই অ্যাটমসফেরিক প্রেসার করলে পরে কত আসবে, 12.4 আসবে, 12.42 আসে, 12.42 আসছে। হ্যাঁ, তো তাহলে ওখান থেকে তুমি বলতে পারতেছো যে the pressure for exploding is about 12 atmospheric pressure। ওকে, আচ্ছা, সো তাহলে এটা গেল আমাদের এ নাম্বার। এখন বি নাম্বারে কি বলতেছে, স্টার মার্ক দেওয়া কোশ্চেন, সাম অ্যারোসল ক্যানস কন্টেইন আ লিকুইড প্রোপেলেন্ট, যে এটার ভিতরে গ্যাস না থেকে কি থাকে, লিকুইড থাকে। কি হইছে, the propellant exists inside the can as liquid and a vapor। সো তাহলে ভিতরে লিকুইড আর ভেপার দুইটা ফর্মেই থাকে।
explain what happens when such an aerosol is heated to about 900 Kelvin. তো এখন ওইরকম একটা অ্যারোসলকে যদি 900 কেলভিনে হিট আপ করা হয় তো তাহলে সে কি করবে? ওরকম একটা অ্যারোসল ক্যান যেটার ভিতরে ওরকম লিকুইড হিসেবে ফার্স্টে থাকবে, সো তখন ওইটাকে হিট করলে 900 কেলভিন পর্যন্ত হিট করে নিয়ে গেলে তো তখন কি হবে? এই জিনিসটা কি লিখছো সুমিত? বইয়ের অ্যান্সার দেখে লিখে দিছি, আর কি লিখবো? বইয়ের অ্যান্সার দেখে লিখে দিছো, কি লিখছো বলো শুনি। ওই তো molecules would gain energy of it, টেম্পারেচারের কারণে এনার্জি গেইন করবে, টেম্পারেচার যত বাড়বে এনার্জি তত গেইন করবে। দেন লিখছে হলো molecules would escape from the liquid, ওই যে বেসিক্যালি ওই যে ইভাপোরেশনের যে ব্যাপারটা হয়, বয়লিং এর ব্যাপারটা, তোমার লিকুইড থেকে গ্যাসে কনভার্ট হবে আর ভেপারে কনভার্ট হবে। সো ভেপারে হবে, যখন নাকি আরো ভেপারে কনভার্ট হইতেছে তত কি হইতেছে, তাদের নাম্বার অফ মলিকিউলস গ্যাসগুলার জন্য যে স্পেস ছিল ওই স্পেস এখন সে কি করে ফেলতেছে, পুরোটা গ্যাস দিয়ে আরো বেশি করে ফিল আপ হয়ে যাইতেছে। হ্যাঁ, তো তখন ওখানের মধ্যে আমাদের কি করবে, প্রেসার অনেক র‍্যাপিডলি বেড়ে যাবে আর কি। তো এখন এখানের মধ্যে অ্যানসারটা কি লেখা? ওরা লিখছে যে তোমার টেম্পারেচার বাড়ছে, তো এটার সাথে তোমার ইনক্রিজিং নাম্বার অফ গ্যাস মলিকিউলস যেটা বাড়ছে, এখানের মধ্যে তোমার এনআরটির ফর্মুলা বেশি বেশি করে এখন গ্যাস নাম্বার বাড়তেছে, গ্যাস মলিকুলের নাম্বার কি হইতেছে, ইনক্রিজ করতেছে। যেখানে দেখো অ্যাটমস অর মলিকিউলস উইল গেইন এনার্জি ফার্স্ট অফ অল, টেম্পারেচার বাড়লে অ্যাটম আর মলিকিউলের এনার্জি বাড়বে। দেন তারা লিকুইড থেকে এসকেপ করবে, আর লিকুইড থেকে এসকেপ করবে মানে কি, দে উইল টার্ন টু গ্যাস, যে লিকুইডটা গ্যাসে কনভার্ট হবে। দেন প্রেসার উইল ইনক্রিজ, দুইটা রিজনে, ডিউ টু ইনক্রিজ ইন টেম্পারেচার, যে টেম্পারেচার বাড়লে প্রেসার বাড়ে এটা তো আছেই, আর আরেকটা কি, নাম্বার অফ মলিকিউলও বাড়তেছে, তাই না? তো তাহলে প্রেসার উড ইনক্রিজ ডিউ টু বোথ টেম্পারেচার এন্ড ইনক্রিজ ইন নাম্বার অফ গ্যাস অর অ্যামাউন্ট অফ গ্যাস। যে এখানের মধ্যে দেখো PV ইকুয়ালস টু NKT, ওকে। তো এখন N V কনস্ট্যান্ট, K কনস্ট্যান্ট। এখন তোমার কি হইতেছে, যত টেম্পারেচার বাড়তেছে তত প্রেসার বাড়বে, এন্ড নাম্বার অফ মলিকিউলও তো বাড়তেছে, তাই না? যে এতক্ষণ লিকুইড ফর্মে ছিল, তো লিকুইড থেকে যত গ্যাসে কনভার্ট হবে, সো তাহলে নাম্বার অফ গ্যাস মলিকিউলও বাড়বে, সো তাহলে এটা বাড়লে পরে প্রেসারও কি করবে, আরো ইনক্রিজ করবে। সো প্রেসার ইজ ইনক্রিজিং ফর টু রিজনস, এক হলো ইনক্রিজ ইন টেম্পারেচারের জন্য, আর একটা হলো ইনক্রিজ ইন নাম্বার অফ গ্যাস মলিকিউলস এর জন্য। ঠিক আছে, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ওয়ামা? না ভাই, এটা কনফিউশন নাই। ওকে, সো এরপরে বি নাম্বার, এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 4। নাও কোশ্চেন নাম্বার 5 এ আমরা দেখি কি বলতেছে। when your diaphragm contracts, কি হয়, the pressure in the chest cavity is lowered below atmospheric pressure। হ্যাঁ, যে চেস্টের ক্যাভিটিতে আমাদের অ্যাটমসফেরিক প্রেসারের কম প্রেসার হয়ে যায়, and air is forced into the lungs, যে কি করবে, হায়ার প্রেসার থেকে লোয়ার প্রেসার রিজিয়নে যাবে। সো তাহলে যখন আমরা এক্সহেল করি তখন ভিতরে প্রেসার কমে যায়, সো তাহলে যখন আমরা ইনহেল করব তখন কি করবে, যেখানে প্রেসার কম ওই জায়গায় যায় এয়ার গুলো এন্টার করবে। তো এমন কাজটা হয় আর কি। এই যে এখানে থেকে উইন্ড পাইপ থেকে এই আমাদের গ্যাস আসা শুরু করে, এয়ার আসা শুরু করে। এ নাম্বারে বলতেছে কি, the diaphragm contracts and the lung capacity increases by 20%. বলতেছে state two assumptions you would need to make to calculate the new pressure if the lung, কি বলে, in the lungs if the initial pressure is known। যে তুমি ইনিশিয়াল প্রেসার জানো, ওকে, ইউ নো দা ভ্যালু অফ ইনিশিয়াল প্রেসার। এখন তোমার দুইটা কি অ্যাসাম্পশন করতে হবে, তাইলে জানি তুমি নতুন প্রেসার ক্যালকুলেট করতে পারো। দুইটা অ্যাসাম্পশন কি বলো তো, বলতে পারবা কেউ? টেম্পারেচার কনস্ট্যান্ট, মাস কনস্ট্যান্ট। টেম্পারেচার কনস্ট্যান্ট আর মাস কনস্ট্যান্ট, তাহলে আমরা কোনটা ইউজ করতে পারবো? তাহলে আমরা উই ক্যান ইউজ P1 V1 is equal to P2 by V2। সরি, উল্টা লিখছি, P1 V1 মাল্টিপ্লাই হবে, ডিভাইড লিখছি ভুলে, সরি। এটা কি হবে, এটা পড়ছিলা না তোমরা ও লেভেলসে থাকতে সময়, বয়েলস ল এর জন্য P1 V1 equals to P2 V2। সো you know the initial pressure, first of all you know the initial pressure, এটা একটা ব্যাপার গেল। and বলছে capacity increases by 20%, which means you know the volume,
যে ইনিশিয়াল ভলিউম যদি হয় 80%, ফাইনাল ভলিউম হবে 100%। ইনিশিয়াল ভলিউম যদি হয় 60%, ফাইনাল হবে 80%। ঠিক আছে, যে ইনিশিয়াল যা ভ্যালু ছিল ওইটার কত টাইমস হবে, 20 টাইমস বেশি হবে। ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি, ইউ নো দা ইনিশিয়াল ভলিউম, ইউ নো দা ফাইনাল ভলিউম, যে তাদের ভলিউমের ভ্যালু জানো না কি জানো, ভলিউমের রেশিওটা জানো। ওকে, ভলিউমের রেশিওটা জানো। তো তাহলে তোমার নতুন প্রেসার বের করার জন্য কি ল ইউজ করতে হবে, ইউ হ্যাভ টু ইউজ বয়েলস ল। সো বয়েলস ল এর মধ্যে আমরা কি কি অ্যাজিউম করি, টেম্পারেচার এন্ড ম্যাস কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। সো তাহলে অ্যাজাম্পশন দুইটা, ওয়ামা যেটা বললো কি কি অ্যাজিউম করব, উই উইল অ্যাজিউম দ্যাট দ্য টেম্পারেচার এন্ড ম্যাস আর কনস্ট্যান্ট। ওকে, দেন বি নাম্বারের জন্য কি বলতেছে, B1 এ the volume of air inhaled in a typical breath, যে একটা নরমাল একটা ইনহেলের মধ্যে কি করে 2.5 into 10 to the power -4 meter cube of air enter করে, and an adult takes about 25 breaths per minute, যে এক মিনিটে 25 বার নিঃশ্বাস নেয় আর কি। ওকে, and প্রতি নিঃশ্বাসে এতটুকু এয়ার আসে। এখন বলতেছে show that the mass of air taken into the lungs each second is about এত, যে 1 into 10 to the power -4। সো এখন তোমার এখানের মধ্যে কাজটা কি, যে তোমার ডেনসিটি দেওয়া আছে, সো তুমি টোটাল ভলিউম যে 25 ইনটু একটা ব্রেথে যতটুকু ভলিউম আসে, সো এখান থেকে টোটাল ভলিউম পাইলা। সো ইউ নো দা টোটাল ভলিউম এন্ড ইউ নো দা ডেনসিটি। সো তাহলে ডেনসিটি আর ভলিউম ইউজ করে ম্যাস বের করতে পারবা না? সো এটা তো একদম ইজি ক্যালকুলেশন, এটা তো আই হোপ কারো কোনো প্রবলেম নাই আছে। নো প্রবলেম নাই। ওকে, এরপরে B2 তে কি বলতেছে, বডি টেম্পারেচার ইজ কত, বডি টেম্পারেচার ইজ 37.6 ডিগ্রি সেলসিয়াস। ওকে, বডি টেম্পারেচার হলো 37.6 ডিগ্রি সেলসিয়াস এন্ড দ্য টেম্পারেচার আউটসাইড দ্য বডি ইজ 20 ডিগ্রি সেলসিয়াস। তো তাহলে বডির ভিতরে টেম্পারেচার বেশি, বডির বাইরে টেম্পারেচার কম। হ্যাঁ, যে বডির ভিতরে টেম্পারেচার বেশি, বডির বাইরে টেম্পারেচার কম। দাঁড়াও 1 মিনিট। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি দেখো, যে তোমার বডির বাইরে টেম্পারেচার কম, সো তাহলে বডির বাইরে তোমার ভলিউমটা কি থাকবে, কম থাকবে না? সো এখন এখানের মধ্যে কাজটা কি, ক্যালকুলেট দ্য রেট অ্যাট হুইচ এনার্জি ইজ ইউজড টু ওয়ার্ম এয়ার আপ টু বডি টেম্পারেচার। স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ এয়ার হলো তোমার কত, 1000 জুল পার কেজি পার কেলভিন। সো এটার জন্য কাজটা কি, এই ক্যালকুলেশনে কারো কনফিউশন আছে? আরাফ, তোমার যে নেটওয়ার্কে প্রবলেম হইতেছে ওইটার জন্য ল্যাগ পার্ট যেতটুকু হইতেছে ওটা পরে দেখে নিও। ওকে, এখন যদি ইন্টারনেট ঠিক থাকে তো তাহলে বাকি পার্টগুলো দেখতে থাকো। ওকে, সো তাহলে এই যে B2, এই B2টা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? সুমিত, ওয়ামা, ফারহান, প্রত্যয়? না ভাইয়া নাই। কোনো প্রবলেম নাই। এটা তো প্রবলেম থাকার কথা না, যে ইউ নো দা ইনিশিয়াল টেম্পারেচার এন্ড ফাইনাল টেম্পারেচার। সো তাহলে ইউ নো দা চেঞ্জ ইন টেম্পারেচার, যে তোমার E ইকুয়ালস টু কি, ডেল E ইজ ইকুয়াল টু M ডেল M C ডেল থেটা। সো এখন তুমি C এর ভ্যালু জানো, টেম্পারেচার চেঞ্জ জানো, আর ম্যাস মাত্র বের করছো। ওকে, সো এখন তুমি এখানে থেকে কি বের করতে পারবা, এনার্জির ভ্যালু বের করতে পারবা। ওকে, সো এই জিনিসটা করা প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা ভাই, B2 তে আমার কোশ্চেনটা হলো ভাইয়া, বলো। B2 এর সিনারিওটা কি, লাইক কোশ্চেনটা কি চাইছে, মানে ম্যাথটা না, মানে কোশ্চেনটা কি করতেছে চাইছে এখানে basically? দেখো, তোমার বডির বাইরে যে এয়ার ছিল, হ্যাঁ, যে অ্যাটমসফিয়ারে যে এয়ারটা আছে, এয়ারের টেম্পারেচার কম। তো এখন তুমি এটাকে যখন নাকি ইনহেল করবা, হ্যাঁ, এটাকে যখন নাকি ইনহেল করবা, তোমার বডির ভিতরে টেম্পারেচার বেশি, কিন্তু বাইরে থেকে যে এয়ারটা আসছে, হ্যাঁ, বাইরে থেকে যে এয়ারটা আসছে ওটার কি টেম্পারেচারটা কম। তো এখন তোমার বডির টেম্পারেচার বেশি, কিন্তু ভিতরে এখন একটা এলিয়েন অবজেক্ট ঢুকছে যার টেম্পারেচারটা কম আছে। তো এখন কি হবে, হিট ট্রান্সফার হবে না? কোন জায়গা থেকে কোন জায়গায় ট্রান্সফার হবে, হটার অবজেক্ট থেকে কোল্ডার অবজেক্টের কাছে। মানে কি, তোমার বডির হিট ইউজ করে তুমি কি করবা, তোমার বডির ভিতরে যে এয়ারটা ঢুকছে ওই এয়ারটাকে হিট আপ করবা। ওকে, তো এখন তুমি ওই এয়ারটাকে হিট আপ করে তোমার কি করতে হবে, ইভেনচুয়ালি বডি টেম্পারেচারের সাথে মিলাইতে হবে, তাই তো?
তুমি হুম বাইরে থেকে যে ঠান্ডা এয়ারটা ইনহেল করছো, এখন ওই ঠান্ডা এয়ারটাকে তোমার বডি হিট দিয়ে তুমি কি করবা, গরম করে তোমার বডি টেম্পারেচারের সাথে মিলাবা। তো এখন তোমার বডি থেকে কতটুকু হিট এনার্জি ইউজ হইতেছে ওই এয়ারটাকে তোমার বডি টেম্পারেচার অ্যাটেইন করানোর জন্য ওই ভ্যালুটা আমরা ক্যালকুলেট করছি। বুঝতে পারছো সুমিত? ও আচ্ছা। হ্যাঁ, আমি ফার্স্টে তোমার বুঝিনি যে আমরা কেন যে পার্ট 1 এর যেটা B1 এর ম্যাথটা কেন ইউজ করছিলাম, ওইটা ফার্স্টে বুঝিনি করার সময়। আচ্ছা, সো এখন এই যে আমরা যে ইনহেল করে একটা সার্টেন ম্যাস অফ এয়ার আমাদের বডির ভিতরে নিয়ে আসলাম, সো এখন ওই ম্যাস অফ এয়ারটাকে তো হিট আপ করে আমাদের বডি টেম্পারেচারের সাথে মিলাইতে হবে। সো ওইটা করছি আর কি। হুম। ঠিক আছে, ও আচ্ছা। ওকে। নাও কোশ্চেন নাম্বার 5 শেষ, এখন কোশ্চেন নাম্বার 6 কি বলতেছে? A student uses the apparatus shown to investigate the relationship between pressure and volume of a gas. So এই যে অয়েলের এই লেভেল দেখে কি বুঝতে পারবে? অয়েলের এই লেভেলটা দেখে ভলিউমের একটা আইডিয়া পাবে যে হাইট যত বাড়বে ভলিউম তত বেশি, হাইট যত কমবে ভলিউম তত কম। আর এই যে প্রেসার গজ আছে, প্রেসার গজের মধ্যে কি করতে পারবে? প্রেসারের ভ্যালু দেখতে পারবে। আর এখানে একটা পাম্প আছে, এয়ার পাম্পিং করতে পারবে আর। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি? এয়ার ইজ ট্র্যাপড ইন গ্লাস টিউব অফ ইউনিফর্ম ক্রস সেকশনাল এরিয়া। সো একটা গ্লাস টিউবের ইউনিফর্ম ক্রস সেকশনাল এরিয়ার মধ্যে এয়ার ট্র্যাপ করা আছে। এখন বলতেছে কি অ্যাজ প্রেসার অফ ট্র্যাপড এয়ার ইজ ইনক্রিজড, প্রেসার যখন বাড়ানো হয় দ্য লেন্থ অফ ট্র্যাপড এয়ার ডিক্রিজেস। ট্র্যাপড এয়ারের লেন্থ কমে যায়, ট্র্যাপড এয়ারের লেন্থ কমে যায় মানে কি অয়েলের লেন্থটা বেড়ে যায় আর কি। ঠিক আছে, যে যখন নাকি প্রেসার বাইরে যায় তখন কি করবে, অয়েলের লেভেলটা উপরে উঠে যাবে। সো তাহলে ট্র্যাপড এয়ারের যতটুকু স্পেস আছে ওটা কি করবে, কমে যাবে। তো ওই জিনিসটা এখানের মধ্যে বলতেছে। তো এখন বলতেছে কি the student collects data and plots the following graph, যে প্রেসার ভার্সেস ভলিউম গ্রাফ or length graph ইনভার্সলি প্রপোর্শনাল না, তো তাহলে এরকম গ্রাফ আঁকছে। এখন বলতেছে state the variables to be controlled in the investigation, বয়েলস ল এর জন্য টেম্পারেচার এন্ড ম্যাস। সো তাহলে এখানের জন্য কে কে কন্ট্রোল ভেরিয়েবল থাকবে, যে কাদেরকে কনস্ট্যান্ট রাখবো, টেম্পারেচার আর ম্যাসকে কনস্ট্যান্ট রাখবো। এখন বলতেছে বি নাম্বারে থিওরি সাজেস্ট দ্যাট for an air trapped in the tube the pressure is inversely proportional to volume, use the graph to show that the relationship is correct, state an assumption you are making. এখন এটা সুমিত কিভাবে করছো, বি নাম্বার বলো তো? হ্যাঁ, বি নাম্বার তো বি নাম্বারটাই প্রবলেম আমার। প্রবলেম? আমিও বি নাম্বারটা আমি তো করে বি নাম্বার দেখেছি। আসলে পুরোটাই বুঝছি, ওটা ই না। হ্যাঁ এটা আমিও নরমালি যে বুঝছি কিন্তু দেখতে পাচ্ছি না, সমস্যা কেমনে এখানে। শো নরমালি করবা যে তারা ইনভার্সলি প্রপোর্শনাল? দেখো এটা সবচেয়ে আরে ইজি একটা শো। আরে এতে ইউনিট 4 এগুলো অনেক ছিল যে মাল্টিপ্লাই করে একটা কনস্ট্যান্ট আসবে প্রত্যেকটা, মানে গ্রাফের থেকে হ্যাঁ। দুইটা সেট অফ রেজাল্ট নিতে হবে, মাল্টিপ্লাই করে জিনিসটাই তো। কনস্ট্যান্ট আসলেই বোঝা যায় রিলেশন ঠিক আছে। এই জিনিসটাই তো সুমিত এখানের মধ্যে দেখো ওয়ামা, এটাই এইটাই ইউনিট 4 অনেক ছিল। এই যে এখানে দেখো ওয়ামা, প্রেসার যখন 450 কিলো প্যাসকেল, ওইটার জন্য একটা করেসপন্ডিং কি আছে, ভলিউমের ভ্যালু আছে না? হ্যাঁ তো এখন 450 ইনটু 10 করলে কত আসে? 4500 নাকি? 4500 হ্যাঁ। ওকে, দেন এখন 300 আর এখানের জন্য কত? 15। 15 তো এখন 300 ইনটু 15 করলে কত আসে? তখন 4500 সেম তো আসে। হ্যাঁ এরপরে তুমি এখানের মধ্যে আরেকটা ভ্যালু নাও, কোনটা নিতে চাও বলো? পরেরটাই? পরেরটাই নাও। হ্যাঁ ওকে, তো এখন এখানের জন্য দুলের একটা নাও 150 নাও। এরকম একটা ভ্যালু, ঠিক আছে, যে এটা কত 225 এর মতো আর কি। ওকে, হুম সো 225 আর এটা কত 20। 20 তো তাহলে 225 ইনটু 20 করলে কত আসে? সেমই আসে, সেম আসে। তো তাহলে দুইটা জিনিস যদি ইনভার্সলি প্রপোর্শনাল হয় ব্যাপারটা অ্যাকচুয়ালি কেমন ওয়ামা? ইনভার্সলি প্রপোর্শনাল, y ইনভার্সলি প্রপোর্শনাল টু x। তো এখন প্রপোর্শনালিটি সাইন সরানোর জন্য আমরা কি করি, একটা কনস্ট্যান্ট নিয়ে আসি না? কনস্ট্যান্ট। হ্যাঁ তো
So তাহলে that constant will be equal to the multiplication or the product of the two values that are inversely proportional. Okay? তো তাহলে তুমি দুইটা ভেরিয়েবলকে বারবার মাল্টিপ্লাই করে যদি কি পাও, দুইটা করেসপন্ডিং ভ্যালুকে বারবার মাল্টিপ্লাই করে যদি সেম জিনিস পাও, তো তার মানে কি দে আর ইনভার্সলি প্রপোর্শনাল। ওকে, তো তাহলে এইভাবে করে আমরা শো করতে পারি। ঠিক আছে, তো অ্যানসার বুকে অনেক অনেক কিছু লেখছে, অনেক হাবিজাবি হ্যান ত্যান, যেগুলো কিছু অ্যানসার বুকে কি লিখছে দেখি। কি লেখছে, পি এত হয়, বি এত হয়, P2 হয়। দেখি অ্যানসার বুকে কি লিখছে। ওকে, কোশ্চেন নাম্বার 6। হ্যাঁ, 6B, হ্যাঁ 6B। অ্যাজাম্পশন যে ভলিউম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু লেন্থ, এটা তো আমরা জানি যে ক্রস সেকশনাল এরিয়া ফিক্সড, সো তাহলে লেন্থ যত বাড়বে ভলিউম তত বেশি, লেন্থ যত কমবে ভলিউম তত কম, এটা আমরা জানতাম আগে থেকেই। এখন এই যে এটাই তো যে P ইনটু L ইজ আ কনস্ট্যান্ট, এটাই তো P ইনটু L ইজ আ কনস্ট্যান্ট, এই জিনিসটাই, এটাই তো আমরা করলাম যে অ্যাট লিস্ট টু পেয়ার অফ ভ্যালু নিয়ে P আর L মাল্টিপ্লাই করে আমরা দেখবো যে তাদের দুইজনের ভ্যালু কি আসে, মাল্টিপ্লাই করলে পরে বারবার সেম ভ্যালু আসে। বুঝছো মামা? হ্যাঁ বুঝছি এখন। তো তাহলে এটাই ছিল মেইন কাজ। ওকে, তো এইভাবে করে দুইটা ভেরিয়েবল যে ইনভার্সলি প্রপোর্শনাল, সুমিত যেটা বলছো, সুমিত তো তাহলে মনেই ছিল তোমার, তো তাহলে পরে তোমার কি প্রবলেম ছিল? না, এটাতে প্রবলেম ছিল না তো। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তো ভালো। আরেফিন প্রবলেম বুঝছো হলো এখন? একটু পরে জি ভাইয়া, যায়, বুঝছি। আস্তে আস্তে প্রবলেম বাড়ে, একটু কাছ থেকে আসতে পারে। আচ্ছা, তো এরপরে সি নাম্বারে কি বলতেছে দেখো, সরি, সি নাম্বারে কি বলতেছে, on the day that the investigation was carried out temperature of the laboratory was 20 degrees Celsius. এখন বলতেছে calculate the number of molecules, তো তাহলে PV is equal to NKT, তো n এর ভ্যালু বের করব, টেম্পারেচার জানি, K তো কনস্ট্যান্ট, ভলিউম কিভাবে বের করব, আমরা যে কোন একটা লেন্থ নিলাম, তো ওই লেন্থের করেসপন্ডিং প্রেসার নিব। ওকে, যে লেন্থ নিছো ওই লেন্থের করেসপন্ডিং প্রেসার নিব, আর লেন্থের সাথে ক্রস সেকশনাল এরিয়া মাল্টিপ্লাই করলে কি পেয়ে যাব, ভলিউম পেয়ে যাব না? বুঝতেছো কি বলতেছে ওয়ামা? হ্যাঁ ভাই, ইজি তো। এটা পারছি, এরপরে এগুলো পারছি। এটা তো একদম ইজি। আরেফিন তো বুঝছো নাকি? প্রত্যয় এই নাম্বারটা বুঝতে পারিনি ঠিক করে। জি ভাইয়া। কি বললা আরেফিন, বুঝি নাই। সি নাম্বারটা করতে পারিনি আমি। কেন? এখানের মধ্যে দেখো, তোমাকে নাম্বার অফ মলিকিউল বের করতে বলছে, সো PV ইজ ইকুয়াল টু NKT, সো এখন n ইকুয়ালস টু কি আসবে, PV ডিভাইডেড বাই KT। সো এখন প্রেসার কত? তাহলে কি আমাকে এই ফর্মুলা ইউজ করতে হবে, পিভি ইকুয়ালস টু এনকেটি টা? হ্যাঁ, PV ইকুয়ালস টু NKT ছাড়া কিভাবে বের করবা নাম্বার অফ মলিকিউল? আচ্ছা, বুঝতে পেরেছি তাহলে। সো এখন এখানে এই গ্রাফ থেকে যে কোন একটা করেসপন্ডিং ভ্যালু নিবা, যে কোন একটা লেন্থের জন্য একটা প্রেসারের ভ্যালু নিবা। সো যেই লেন্থ ইউজ করতেছো ওই লেন্থের করেসপন্ডিং প্রেসার নিয়ে, আর লেন্থের থেকে ভলিউমে কিভাবে কনভার্ট করবা আরেফিন? জি লেন্থের থেকে ভলিউমে কি, ভাইয়া, হ্যাঁ বলো। এরিয়া ইনটু লেন্থ করলে ভলিউম পাওয়া যাবে না? হ্যাঁ, এরিয়া ইনটু লেন্থ করলে ভলিউমটা পেয়ে যাবে, ওইটাই বলছিলাম যে বুঝছো নাকি। ওকে, আচ্ছা, তো তাহলে সি নাম্বারটা গেল। দেন ডি নাম্বারে কি বলতেছে, স্টেট হাউ দ্য গ্রাফ উড চেঞ্জ, গ্রাফটা কিভাবে চেঞ্জ হবে যদি কি হয়। এখানের মধ্যে ডিফারেন্ট কয়টা জিনিস বলতেছে, দাঁড়াও সবাই একটু জয়েন হয়ে নেক, একটা মিনিট ওয়েট করি আমরা। ওকে, সো তাহলে এখানের মধ্যে কি বলতেছিলাম দেখো, যে ডি নাম্বারে কি বলতেছে, স্টেট হাউ দ্য গ্রাফ উড চেঞ্জ যদি the air molecules in the tube were replaced by the same number of molecules of hydrogen gas. So number of molecule যদি কনস্ট্যান্ট থাকে, কিন্তু এয়ার এর জায়গায় আমরা কি করলাম, হাইড্রোজেন গ্যাস দিলাম, কোনো চেঞ্জ আসবে ওয়ামা?
না ভাইয়া কোনো চেঞ্জ আসবে না। টেম্পারেচার যখন সেম, সো তাহলে ওখানের মধ্যে কোনো চেঞ্জ আসবে না, যে ভলিউম সেম, প্রেসার সেম, নাম্বার অফ মলিকিউল সেম, সো তাহলে দেয়ার উইল বি নো চেঞ্জ, বিকজ এটা তো আর ম্যাসের উপর ডিপেন্ড করতেছে না, করতেছে? না, তো এটা এখন বলতেছে টেম্পারেচার অফ দ্য ল্যাব ওয়াজ হায়ার, তখন কি হবে? টেম্পারেচার বাড়লে প্রেসার ইনক্রিজ করবে তো একটু জাস্ট প্রেসার ইনক্রিজ করবে, তো ভলিউমে কি হবে? ভলিউম হচ্ছে দা প্রেসার ইনক্রিজ করবে, হ্যাঁ ভলিউম ইনক্রিজই করবে, তাইলে তাহলে ওই যে গ্রাফটা একটু উঁচা হয়ে যাবে। গ্রাফটা একটু উঁচা হয়ে যাবে। লেটস সি ওরা কি বলে অ্যানসারে। যে ফার্স্ট এরটার জন্য নো চেঞ্জ, আর এটার জন্য কি সিমিলার কার্ভ, শুধু কি হবে যে কার্ভ সেম, যে আমাদের চেঞ্জটা সেম আসবে, কিন্তু শুধু টেম্পারেচার বেশি দেখে প্রেসারটা ওই যে ওরকম, প্রেসার প্রেসার বেশি এন্ড হয়ে যাচ্ছে, ভলিউমের ভ্যালুগুলো কি হবে একটু বেশির দিকে চলে যাবে, লাইক বেশি এরকম, যাবে। হ্যাঁ যে এই জিনিসটা এখানের জন্য এটা মুছে দেই। হ্যাঁ, শিফট টু দ্য রাইট এরটা আবার একটু বুঝাও তো আমাকে। হ্যাঁ ওটা দেখাইতেছে এখানে, যে এখানের মধ্যে দেখো সুমিত, রাইটে শিফট করতেছে বলতে ওই যে প্রেসার ভলিউম ইনক্রিজ করতেছে না, তাই জন্য গ্রাফটা ওইদিকে আরেকটু চাপ, এই যে দেখো তাই না? সুমিত এখানের মধ্যে বলি, হ্যাঁ ওইটাই ওয়ামা, যে এখানের মধ্যে দেখো সুমিত, যে তোমার এতক্ষণ টেম্পারেচার অফ দ্য ল্যাব ছিল 20 ডিগ্রি সেলসিয়াস, ওকে? সো নাও সাপোজ যে টেম্পারেচার এরকম বেড়ে তোমার প্রেসারটা কি হয়েছে, তোমার প্রেসার এখন 500 কিলো প্যাসকেল আছে, কিন্তু 500 কিলো প্যাসকেলের এটার জন্য তোমার ভলিউমের ভ্যালুটা কি হবে? আরো বেশি হবে। যে এখানের মধ্যে কাজটাকে তোমার গ্রাফ অ্যাকচুয়ালি শুরু হইতেছে এই জায়গা থেকে, যে তোমার এইখানে এই টেম্পারেচারে তোমার টেম্পারেচার যদি বেড়ে যায় দেন তাহলে প্রেসারটা কি করবে 500 কেলভিনের থেকে আরো বেশি হবে, ওকে? ধরো আরাফ আসছে ওয়েটিং রুমে, এখন এখানের মধ্যে কাজটা কি দেখো সুমিত, তোমার গ্রাফটা অ্যাকচুয়ালি হবে এরকম, যে তোমার একদম সেম একটা গ্রাফ, যে টেম্পারেচারের উপর যেমন ইফেক্ট সুমিত, টেম্পারেচারের উপর যেমন ইফেক্ট ভলিউমের উপরে তো সেম, টেম্পারেচার প্রেসারকে যেভাবে ইফেক্ট করে ভলিউমকেও তো কি করে সেম ওয়েতে এফেক্ট করে না? সো এখন দেখো যে তোমার এখানের মধ্যে কাজটা কি হবে, তোমার এখানের মধ্যে কাজটা হবে যে তোমার ওভারঅল ভলিউমের সাথে প্রেসারের যে রিলেশনশিপ ওইটাতে তো কোনো চেঞ্জ আনবে না, যে টেম্পারেচার হায়ার বাট কনস্ট্যান্ট, ওকে? যে টেম্পারেচার ইজ হায়ার দেন দা 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, কিন্তু টেম্পারেচারটা তো আর চেঞ্জ হইতেছে না, টেম্পারেচারটা বেশি কিন্তু কনস্ট্যান্ট আছে। সো এখন প্রেসার উইল বি ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম, সো তাহলে গ্রাফের শেপটা সেম, কিন্তু তোমার টেম্পারেচার যদি বেড়ে যায় তো তাহলে কি প্রেসার এন্ড ভলিউম দোনোজনের ভ্যালু কি করবে? বেড়ে যাবে না? তো তাহলে এই জিনিসটা যে প্রেসার এন্ড ভলিউম দোনোটা বেড়ে গেছে মানে কি গ্রাফটা এরকম ছিল, তো সেম শেপের গ্রাফটা শুধু কি করছে হাইয়ার ভ্যালুর দিকে শিফট হয়ে গেছে, ঠিক আছে? হাইয়ার ভ্যালু গুলোর দিকে শিফট হয়ে গেছে মানে কি, এখানে দেখো তোমাদেরকে একটা কথা কিন্তু বলছিলাম একদিন, কি বলছিলাম, যে প্রেসার ইনটু ভলিউম করলে আমরা অ্যাকচুয়ালি কি পাই? এনার্জি পাই, তাই না সুমিত? হ্যাঁ হ্যাঁ, প্রেসার ইনটু ভলিউম করলে আমরা অ্যাকচুয়ালি এনার্জি পাই। সো তাহলে টেম্পারেচার যদি বেড়ে যায় সো তাহলে দা টোটাল এনার্জি অফ দা মলিকিউলস কি করবে? বাড়বে না? হ্যাঁ। তো তাহলে বাড়ে। প্রেসার আর ভলিউমের প্রোডাক্ট আমাদের কি আসবে? বেশি আসবে নাকি কম আসবে? টেম্পারেচার যদি বেশি হয় বেশি আসবে। বেশি আসবে। সো তাহলে ওইটার জন্য আমাদের এটা কি হয়ে যাইতেছে, সেম শেপের গ্রাফ, শুধু শিফট হয়ে যাবে টুয়ার্ডস রাইট, ঠিক আছে? ও মানে লেন্থ অফ ট্র্যাপটিয়ারও বাড়তেছে, প্রেসারও বাড়তেছে, এর জন্য পুরোপুরি রাইটে শিফট হতেছে, ঠিক তো? হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছো? ওকে, তো তাহলে এইটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 6, ওকে? এখন সুমিদেরকে মুভি দেখতে যাবা নাকি? তোর আমার আছে মুভি তো দেখবো তো, বাট তাও এটা শেষ করে তো আমার মেইনলি আর কি, মেইনলি হলো 7 নাম্বারের যে পুরো এক্সপেরিমেন্টটা, এটা কয়েকটা জায়গায় কোশ্চেন আছে, একটা জিনিস বুঝিনি, এক্সপেরিমেন্টের একটা পার্ট। ঠিক আছে, এটা করাইতেছি। তো এখন এখানের মধ্যে দেখি কোশ্চেন নাম্বার 7 এ কি বলতেছে, a student wants to determine the specific heat capacity of aluminium, এটা না তোমাদেরকে দেখাইছিলাম, যে he heats a block of aluminium by supplying electrical energy to the heater by inserting a heater into the block, এই যে
এরকম একটা ফুটা করে দেন এটার ভিতরে হিটার ঢুকাই দিছে, আর একটা ফুটা করে ওটার ভিতরে কি করছি, থার্মোমিটার ঢুকাইছি। এখন কাজটা কি করব, ফার্স্টে বলতেছে ড্র দ্য ইলেকট্রিক্যাল সার্কিট হি শুড ইউজ। ইলেকট্রিক্যাল সার্কিটটা এখানের মধ্যে কি হবে, এখানের মধ্যে তোমার ভোল্টমিটার, ঠিক আছে, এখানের মধ্যে ভোল্টমিটার, আর এখানের মধ্যে অ্যামিটার থাকবে একটা, আর এখানের মধ্যে এরকম পাওয়ার সাপ্লাই। ওকে, এখানের মধ্যে সার্কিটটা ওইভাবে করে আমরা ড্র করে রাখবো আলাদা, যে হিটারের চলে এখানের মধ্যে কাজটা কি, এই একটা হিটার অ্যাকচুয়ালি এরকম সিম্বল দেয়। ওকে, এটা হলো একটা হিটারের সিম্বল, দেন এটার এগেইনস্টে কি থাকবে, ভোল্টমিটার থাকবে। ওকে, এখন বলতেছে কি সুমিতের প্রবলেম এইটা বি নাম্বারে প্ল্যানে। প্ল্যানটাতে ওকে, আমারও দেখি বিয়ের প্ল্যানের মধ্যে প্রবলেম। আমারও বিয়ের প্ল্যানের মধ্যে প্রবলেম। ঠিক আছে ঠিক আছে। এখন এখানে কি বলতেছে দেখো, measure the temperature of the block at the start. Okay, beginning এ আমরা টেম্পারেচার মেজার করলাম, this will give us the initial temperature of the block. Okay, turn on the electric current, ঠিক আছে, determine the energy flowing for a certain time, turn off the current and measure the temperature. This will give me the specific heat capacity if I divide the total energy by mass and temperature rise. এখন বলতেছে write an improved plan that includes details of the method to be used and any precautions needed to provide an accurate value for the heat capacity of aluminium. So এখন এখানের মধ্যে কাজটা কি, ফার্স্টটা দেখো, ফার্স্টটা আমাদের এখানের মধ্যে বলা লাগবে যে measure the temperature of the block at the start. এটা ঠিক আছে, using what, using the thermometer. কিভাবে মেজারমেন্টটা নিব, from lower meniscus, সরি এখানে তো লোয়ার মিনিসকাস না, এটার জন্য হবে আপার মিনিসকাস। এটা ডিপেন্ড করে আর কি কি টাইপের আমাদের থার্মোমিটার। এটা যদি মার্কারি থার্মোমিটার হয়, হ্যাঁ, মার্কারি কি করে, মার্কারি একটা আপার মিনিসকাস শো করে না সুমিত? তো তাহলে আমরা মিনিসকাস থেকে মেইনলি রিডিংটা নিব, যে আই লেভেলে রিডিং নিব, তাইলে জানি কি না হয়, প্যারালাক্স এরর না হয়। সো ফার্স্টে এই কাজটা করে রাখলাম। ওকে, so first আমরা এই কাজটা করলাম যে we measured the temperature, initial temperature, and note down as theta1. Then turn on the circuit, turn on the electric current না বলে আমরা বলবো যে switch on the circuit or switch on the heater. এটা বলার পর দেন কি করব, determine the energy flowing for a certain time. এটা কিভাবে বের করব, এটার তো ডিটেইলস বলে নাই। আমরা কি বলবো, আমরা বলবো যে note down the value or note down the readings of ammeter and voltmeter. Okay, note down the readings of ammeter and voltmeter, ঠিক আছে, and measure the time or record the time for which the heater is on. যে হিটারটা কতক্ষণ ধরে অন করা আছে ওই টাইমটা আমরা কি করব, স্টপ ওয়াচ দিয়ে মেজার করব। ওকে, এরপরে বলবো যে টার্ন অফ দা সুইচ or টার্ন অফ দা হিটার and measure the maximum temperature reached. বলছিলাম না যে হিটার অফ করে দিলেও টেম্পারেচার কি করতে থাকে, আরাফ, হিটার অফ করে দিলেও কিন্তু টেম্পারেচারটা আস্তে আস্তে বাড়তে থাকে, তাই না? তো তাহলে আমরা কি করব, আমরা হিটার অফ করে দেওয়ার পর আমরা দেখব যে টেম্পারেচারের ম্যাক্সিমাম ভ্যালুটা কত আসে, দেন ওই রিডিংটা নিব। ওকে, দেন ওইটাকে আমরা কি বলবো, দ্যাট উইল বি রিগার্ডেড অ্যাজ টেম্পারেচার 2, যে থিটা 2। সো এখন থিটা 2 মাইনাস থিটা 1 করলে কি পাবো, উই উইল গেট দা চেঞ্জ ইন টেম্পারেচার অর রাইজ ইন টেম্পারেচার। সো তাহলে রাইজ ইন টেম্পারেচার পাইলাম। এরপরে তারা যে ম্যাসটা যে বের করতেছে, ম্যাস বের করার কোন প্রসিডিওর বলছে সুমিত? অ্যালুমিনিয়াম ব্লকের ম্যাস কিভাবে বের করতেছে, ম্যাস ব্যালেন্স ইউজ করতে হবে, তাই না? সো তাহলে এই জিনিসটাও তো তারা বলে নাই। সো তাহলে এখানে আমরা বলবো যে মেজার দ্য ম্যাস অফ দ্য অ্যালুমিনিয়াম ব্লক বাই ইউজিং আ ম্যাস ব্যালেন্স। ওকে, তো এইটা। এরপরে আমরা বলবো কি, এরপর আমরা বলবো যে calculate the value of energy transfer using the formula electrical energy is equal to current into voltage into time. Okay, electrical energy is equal to current into voltage into time. So এটা দিয়ে আমরা ইলেকট্রিক্যাল এনার্জির ভ্যালু বের করলাম। সো ফাইনালি এখন আমরা কি বের করতে পারবো, E is equal to mc del theta or del t. তো এখান থেকে আমরা স্পেসিফিক হিট ক্যাপাসিটির ভ্যালু বের করতে পারবো। বুঝতে পারছো ডিটেইলসটা? সো এখন এখানের মধ্যে দেখে তারা মার্কস স্কিমে কি বলতেছে, মার্কস স্কিমেরই অনেকগুলো পয়েন্ট আসলে কনফিউজিং, ওটা লাগবে। স্টার্ট বিলো এন্ড ফিনিশ অ্যাবাভ রুম টেম্পারেচার, যে এখানের মধ্যে বলতেছে
স্টার্টিং টেম্পারেচারটা রুম টেম্পারেচারের কম নিয়ে শুরু করতে হতো, তাহলে এটা কিভাবে করব? আইস ইউজ করে আমরা টেম্পারেচারটা রুম টেম্পারেচারের থেকে কমায়ে দেন স্টার্টিং টেম্পারেচারটা ওখানে নিয়ে আসলাম, দেন আমরা হিট করে করে কি করব? টেম্পারেচার বাড়াবো। এখন এখানের মধ্যে কি মানে ভাই বলতেছে? রুম টেম্পারেচারে বিলো কেন নিতেছি, এটাই মানে মেইন কোশ্চেনটা। রুম কেন টেম্পারেচার বিলো রুম কেন টেম্পারেচারের নিচে? নিতেছো? তোমাদেরকে একটা জিনিস হ্যাঁ বলছিলাম, কি বলছিলাম? যে তোমার 10 ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচার ডিফারেন্স, হ্যাঁ, যে তোমার একটা অবজেক্ট আছে ইনসুলেশন দেওয়া, ওকে, যত ভালো ইনসুলেশনে দেওয়া থাকুক না কেন, যদি রুম টেম্পারেচারের সাথে টেম্পারেচার ডিফারেন্সটা কি হয়ে যায়, প্লাস মাইনাস 10 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে যায়, সো তাহলে কি নো ম্যাটার হাউ গুড ইওর ইনসুলেশন ইজ, সে কি করতে পারবে না, ইনসুলেশনটা কাজ করতে পারবে না, যে কিছু না কিছু হিট আমাদের এসকেপ করবেই। বুঝতে পারছো? So, এখন তাহলে তোমার কোশ্চেনটা হলো রুম টেম্পারেচার থেকে কমায় লাভটা কি? তোমাকে বলি লাভটা কি। মনে করো রুম টেম্পারেচার হলো 25 ডিগ্রি সেলসিয়াস, ওকে, সো রুম টেম্পারেচার হলো 25 ডিগ্রি সেলসিয়াস। হোয়াট উই উইল ডু, আমরা আইস ইউজ করে কি করলাম, আমরা আইস ইউজ করে মনে করো 20 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেলাম, হ্যাঁ, আমরা আইস ইউজ করে কি করলাম 20 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেলাম, দেন হিট করতেছি হিট করতেছি হিট করতেছি, হিট করে করে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গেলাম। অর স্টার্টিং টেম্পারেচার আমরা নিয়ে গেছিলাম 15 ডিগ্রি সেলসিয়াসে, সো তাহলে 15 থেকে আমরা কি করলাম 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কি করতেছি, টেম্পারেচারটাকে চেঞ্জ করাইলাম। সো তাহলে এখানের মধ্যে কি ইন এনি অফ দ্য টেম্পারেচার আমরা কি মোর দেন 10 ডিগ্রি সেলসিয়াসের যে ব্যারিয়ারটা ছিল ইনসুলেশন ভালো মতো কাজ করার জন্য, আমাদের যে একটা কি বলে লিমিটেশন ছিল, ওই জিনিসটাকে আমরা এক্সিড করছি, আমরা কিন্তু স্টিল রুম টেম্পারেচারে যে সারাউন্ডিং এর টেম্পারেচারে প্লাস মাইনাস 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই আছি, কিন্তু আমরা কি করলাম অবজেক্টটাকে হিট করে তার টেম্পারেচারটা সিগনিফিক্যান্ট একটা চেঞ্জ আনছি। সো সিগনিফিক্যান্ট একটা টেম্পারেচার চেঞ্জ যদি তুমি না করাও, তুমি কি থার্মোমিটারের মধ্যে রিডিং এর চেঞ্জ দেখতে পাবা? তোমার এমন মনে হতে পারে আচ্ছা ঠিক আছে 10 ডিগ্রি সেলসিয়াসের বেশি চেঞ্জ করা যাবে না, তো তুমি একটা কাজ করবা, কি করবা, তুমি ভাবতেছো তুমি রুম টেম্পারেচারে হিট করা শুরু করলা, দেন যায় সে 5 ডিগ্রি সেলসিয়াস ও 6 ডিগ্রি সেলসিয়াস বাড়লে পরে তুমি হিটার অফ করে দিলা। তো এখন ওই চেঞ্জ, ওই টেম্পারেচারে চেঞ্জ আর এখানে যে টেম্পারেচারে চেঞ্জ আসতেছে, চেঞ্জ ইন টেম্পারেচার কোথায় বেশি? রুম টেম্পারেচারের কমে নিয়ে আসলে পরে কি তোমার চেঞ্জ ইন টেম্পারেচারটা তুমি বেশি করতে পারতেছো। এখন তোমার পার্সেন্টেজ আনসার্টেনটি কি বলে, লিস্ট কাউন্ট বাই মেজার্ড ভ্যালু ইনটু 100, তাই না? তো এখন তোমার মেজার্ড ভ্যালু বাড়াইতেছি, কম আসবে, তোমার মেজার্ড ভ্যালুর ভ্যালু যত বাড়াবা, ঠিক আছে, সো মেজার্ড ভ্যালু যত বাড়াবা আনসার্টেনটি তত কমে যাবে, তো এর জন্য এই কাজটা করছে। বুঝতে পারছো? আচ্ছা, মানে তাহলে ভাই তাহলে ইনসুলেশনের কাজটা কি হইলো যদি আমি রুম টেম্পারেচারের নিচে রাখি, মানে তাহলে ইনসুলেশনের কাজটা কি হইতেছে, ও প্রিভেন্টটা কখন তো করে? ঠিকই কাজ করতেছে, তোমার টেম্পারেচারের হালকা একটু ভেরিয়েশন হইলেও তো হিট ট্রান্সফার হয়ে যাইতো, কিন্তু ইনসুলেশন ওইটাকে অপোজ করতেছে। ইনসুলেশন সব সময় হিট ট্রান্সফার অপোজ করতে চাবে, কিন্তু যদি টেম্পারেচারের ডিফারেন্সটা 10 ডিগ্রির বেশি হয়ে যায়, তখন যায় যত ভালো ইনসুলেশনই দাও সে আর হিট ট্রান্সফার আটকাইতে পারবে না, হিট ট্রান্সফার হয়েই যাবে। ঠিক আছে? ও মানে আমার 10 ডিগ্রির মধ্যে রাখা লাগবে, মানে 11 ডিগ্রি বা 12 ডিগ্রি হইলেই সমস্যা নাকি? হ্যাঁ। তো এরপরে এটা ছিল রিজন যে স্টার্ট বিলো এন্ড ফিনিশ অ্যাবাভ রুম টেম্পারেচার। এটাকে বুঝতে পারছো ওয়ামা, ফারহান, আরেফিন? আচ্ছা ভাই, বিলোটা বুঝলাম, অ্যাবাভটা কেন? এই যে ফিনিশ অ্যাবাভ দা রুম টেম্পারেচার, এই যে তুমি 15 থেকে শুরু করছো, এখন 15 থেকে শুরু করে 25 পর্যন্ত আসলে এখানে টেম্পারেচার চেঞ্জ যতটুকু পাবা, তুমি বিলো থেকে শুরু করে অ্যাবাভে গেলে পরে তোমার কি টেম্পারেচারের চেঞ্জ আরো বেশি হবে না? সো এর জন্য। ও আচ্ছা ভাইয়া, বিলোটা কি আমরা ইনসুলেটরের টেম্পারেচার মাপতেছি? না না, ইনসুলেটরের টেম্পারেচার কেন মাপবা? ইনসুলেটরের টেম্পারেচার না, আমরা ওই অবজেক্টটাকে হ্যাঁ ওই ব্লকটাকেই আমরা মনে করো আইসের ভিতরে রেখে তার টেম্পারেচারটা রুম টেম্পারেচার থেকে কমায় দিছিলাম, ওকে, ওইটাকে আমরা ওখানে রেখে কি করছি তার টেম্পারেচারটা রুম টেম্পারেচার থেকে কমায় দিছি, এরপরে হিট করা শুরু করছি, এরপরে 35 এ যাওয়ার আগে আগে আমরা বন্ধ করে দিলাম। বুঝতে পারছো? এরকম
এরপর বলতেছে মেজার দ্য পিডি এন্ড কারেন্ট এট দ্য স্টার্ট এন্ড এন্ড, ফাইন্ড দ্য এভারেজ। যে কারেন্ট আর ভোল্টেজের স্টার্ট আর এন্ডিং ভ্যালুগুলার এভারেজ নিতে হবে। সুইচ অফ দ্য কারেন্ট এন্ড মেজার দ্য হাইয়েস্ট টেম্পারেচার রিচ, এই যে যেটা বলছিলাম যে ম্যাক্সিমাম টেম্পারেচার যা রিচ করবে ওইটার রিডিং নিতে হবে। সো এইটা measure the highest temperature reached, insulate the block, measure the mass, then put oil in holes to keep good thermal contact. এরপরে use stop clock or stopwatch to measure the time. এরপরে energy formula, এরপর draw an appropriate graph and find gradient, then gradient থেকে আমাদের c এর ভ্যালু, যে মনে করো আমরা এটা করলাম যে energy versus del m এম থিটা দিছিলাম কি, মানে হ্যাঁ এটাই মানে এম থিটা দিছে, মানে এম চেঞ্জ ইন থিটা দিছে। হ্যাঁ, সো তাহলে এখানের মধ্যে আমাদের গ্রেডিয়েন্টটা কি দিবে, সি গ্রেডিয়েন্ট দিবে তোমার সি এর ভ্যালু। তো তাহলে এইভাবে, ওকে। তো এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 7 এর এক্সপেরিমেন্টটা। এখন কি কোনো কনফিউশন আছে কারো? প্রত্যয় না না ভাই সাফওয়ান বুঝতেছো? সাফওয়ান তো কোনো কথাই বললো না আজকে। হ্যাঁ বুঝতেছি। ভেরি গুড। দেন লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 এ কি বলতেছে? দ্য পিকচার শোজ অ্যান ইনফ্লেটেবল গ্লোব, যে কতগুলো এরকম গ্লোব আছে না যেগুলো ফুলানো যায়, ওইটা আর কি। This is a flexible plastic sphere on which map of the world is printed. It is inflated by blowing into it like a balloon. When fully inflated, the globe has a volume of এত। So তাহলে fully inflated থাকতে সময় ভলিউম কত এটা জানি। বলতেছে at a temperature of 22 degrees Celsius, the pressure exerted by air in the globe is এত। এখন বলতেছে এ নাম্বারে on average there are এত molecules in each breath of air we take. Show that the number of breaths we need to take is about 140. So এখন ফার্স্ট এ টোটাল নাম্বার অফ মলিকিউল বের করব কিভাবে? PV is equal to NKT. So এখান থেকে n এর ভ্যালু বের করব। এরপরে n এর ভ্যালুকে কি করতে হবে? একটা নিঃশ্বাসে এতগুলা মলিকিউল। সো তাহলে কয়টা নিঃশ্বাস নিতে হবে পুরা গ্লোবটাকে ফুলানোর জন্য? সো এটা বের করব। ঠিক আছে, এটা তো ইজি একটা ক্যালকুলেশন। কারো কি এটা কোনো কনফিউশন আছে কি বললাম? না ভাই, আরিফিন আরে ওরে ধরে সরি ভাই। ও আমার তো কোনো কনফিউশন নাই আছে? না ভাই আর কোনো কনফিউশন নেই আমার। ওকে, দেন বি নাম্বারে কি বলতেছে? দ্য ফুললি ইনফ্লেটেড গ্লোব ইজ লেফট আউটসাইড এন্ড ইটস টেম্পারেচার রাইজেস ফ্রম 20 ডিগ্রি সেলসিয়াস টু 30 ডিগ্রি সেলসিয়াস। যে বাইরে টেম্পারেচার অনেক বেশি, সো এখন ইনিশিয়ালি গ্লোবের ভিতরে এয়ারের টেম্পারেচার ছিল 22 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু বাইরের টেম্পারেচারের ইফেক্টে ভিতরে এখন টেম্পারেচার বেড়ে কত হয়ে গেছে? 30 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। এখন বলতেছে the volume of the globe remains constant, বলতেছে নিউ প্রেসারটা বের করতে। সো ভলিউম যেহেতু কনস্ট্যান্ট এন্ড নাম্বার অফ মলিকিউলও তো আর চেঞ্জ হয় নাই, সো তাহলে আমরা P1 by T1 is equal to P2 by T2 এই ফর্মুলা ইউজ করতে পারি। So we know the initial temperature, we know the final temperature, we know the initial pressure. So final প্রেসারটাকে সাবজেক্ট করে ফাইনাল প্রেসারের ভ্যালু বের করব। বুঝা গেছে? সো এটা হবে আমাদের বি নাম্বারের অ্যানসার। ভাইয়া আমি PV NKT দিয়ে ইউজ করছি। PV is equal to NKT দিয়ে কি করলা বলো তো? বের করছি সেম ভাবেই। কি PV equals to NKT is equal to PV is equal to NKT ওই ফর্মুলা নাকি? এই না, খালি PV NKT দিয়ে বের করছি। PV is equal to NKT দিয়ে তুমি টেম্পারেচার ধরছো কত? ওই যে অ্যাড করে দিছি কেলভিন, মাইনাস করে কেলভিন অ্যাড করে 30 কেলভিন 30 করে দিছি। ওই তো 30 ডিগ্রি সেলসিয়াস কেলভিনে নিছো আর কি, কেলভিনে নিয়ে নিছি। হ্যাঁ, তো 30 কে কেলভিনে নিছো, n এর ভ্যালু জানো, k এর ভ্যালু জানো, ভলিউমের ভ্যালু জানো, সো তাহলে প্রেসারের ভ্যালু বের করছো, তাই তো? একই জিনিস, প্রবলেম নাই। হ্যাঁ হ্যাঁ। দেন নাম্বার আমি সি এবার তে P1 তে করছি। ভেরি গুড। এরপরে সি নাম্বারে কি বলতেছে? ইনক্লুডিং আইডিয়াস অফ মোমেন্টাম, এক্সপ্লেন ওয়াই দ্য প্রেসার এক্সার্টেড বাই দ্য এয়ার ইন দ্য গ্লোব ইনক্রিজেস। সো এখানের মধ্যে আমাদের একটা কাজ আছে। হ্যাঁ,
এখানের মধ্যে আমাদের একটা কাজ আছে যে কিভাবে প্রেসার বাড়তেছে। তোমার কিন্তু যত টেম্পারেচার বাড়ে তত কি হয়, দুইটা জিনিস হয়। একটা হলো টেম্পারেচার বাড়লে পরে the molecules move at a greater velocity, ওকে, মলিকিউল গুলার ভেলোসিটি কি করে, বেড়ে যায়। সো একটা হলো দে মুভ এট আ ফাস্টার রেট, সো তাহলে ভেলোসিটি বেড়ে গেছে, এটা একটা জিনিস। এন্ড এখন আবার কাজটা কি হবে, দে উইল কোলাইড উইথ দ্য কন্টেইনার ওয়াল মোর অফেন, তাই না? সো তাহলে একটা হলো ভেলোসিটি বেড়ে গেছে, সো তাহলে পার কলিশন এনার্জিটা বেশি, বা পার কলিশন তারা বেশি ফোর্স এক্সার্ট করতেছে। or in this case momentum নিয়ে বলতে বলছে, সো তাহলে আমরা কি বলবো, যে the change in momentum per collision will be larger, okay, যে since they are moving at a greater velocity, change in momentum টা কি হবে, 2 mv হবে না? চেঞ্জ ইন মোমেন্টামটা কি হবে, 2 ইনটু মাস ইনটু ভেলোসিটি, যে যাবে যেই ভেলোসিটিতে আসবে সেম ভেলোসিটিতে, শুধু ডিরেকশনটা উল্টায় গেছে। সো এখন তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম কি হয়, তোমরা M1 এ করছো না, যে ফর এন ইলাস্টিক কলিশন আমাদের চেঞ্জ ইন মোমেন্টামটা হবে 2 ইনটু মাস ইনটু ভেলোসিটি, তাই না? সো এখন তোমার চেঞ্জ ইন মোমেন্টাম হলে এটা, তো ভেলোসিটি যত বাড়তেছে চেঞ্জ ইন মোমেন্টাম তত বেশি, এটা তো একটা গেল। এন্ড আরেকটা কি, তোমার ফোর্স ইকুয়ালস টু হোয়াট, চেঞ্জ ইন মোমেন্টাম ডিভাইডেড বাই টাইম। সো তাহলে তোমার চেঞ্জ ইন মোমেন্টামের ভ্যালু যত বেশি হবে, ফোর্সের ভ্যালু তত বেশি হবে, ওকে। সো এইভাবে প্রেসার বাড়তেছে। আর আরেকটা কি হইতেছে, আরেকটা হলো তোমার the molecules are colliding more often, সো তাহলে ওখানের জন্য কি হবে, প্রেসারটা বাড়বে, ওকে। সো এখানের মধ্যে আমরা দেখি অ্যানসারে কি বলতেছে তারা, অ্যানসারে কি বলতেছে দেখো, এভারেজ কাইনেটিক এনার্জি অফ মলিকিউলস ইজ গ্রেটার, সো তাহলে কলিশন রেট ইজ মোর, there is more momentum or impulse exchange per collision, সো তাহলে এর জন্য বেশি ফোর্স এক্সার্ট করবে, সো তাহলে কি হবে, প্রেসার বেশি হবে। বুঝতে পারছো আরিফিন? জি ভাই বুঝতে পারছি। ওকে, সো তাহলে এইটা ছিল আমাদের কি, এটা ছিল 8 এর সলিউশন এক্সাম কোশ্চেনস এর, এক্সাম প্র্যাকটিসের। তো আমরা নেক্সট দিন নিউক্লিয়ার ডিকে একদম ফুল সুইং এ নিউক্লিয়ার ডিকে চ্যাপ্টার শুরু করব, ওকে। ওকে ভাই। প্রত্যয় বুঝতে পারছো? জি ভাইয়া। বাসায় পড়ালেখা হইতেছে ঠিক মতো? আল্লাহ, পড়ালেখা শুধু বই পড়ার পরেই শেষ সব। ঠিক তো আছে। ভাইয়া হ্যাঁ বলো সুমিত। আবার একটু বলো তো, আমি যেন কই হারাই গেছিলাম, নেট যে কই নিয়ে গেল আমারে। কোনটা কোনটা বলো? ওই যে ওই সি 8C। হ্যাঁ 8C তে এখানের মধ্যে বলতেছিলাম, দেখো যে তোমার কলিশন যত বেশি হবে, তোমার এখানের মধ্যে কি পার কলিশন তোমার চেঞ্জ ইন মোমেন্টাম কি 2 ইনটু মাস ইনটু ভেলোসিটি, এটা না 2 mv হবে না চেঞ্জ ইন মোমেন্টাম, বলো তো? হুম, সো কেন এখন আমরা কি অ্যাজিউম করতেছি ইলাস্টিক হবে? অ্যাজিউম করতেছি ইলাস্টিক। এটা আইডিয়াল গ্যাস না, আমরা তো আইডিয়াল গ্যাসের ফর্মুলা ও ইউজ হো করতেছি, আচ্ছা ঠিক আচ্ছা আছে। আচ্ছা, তাহলে ঠিক আছে। হুম। তো তাহলে ভেলোসিটি যত বেশি, তো হ্যাঁ, তার যে মানে চারটা চেঞ্জ ইন পয়েন্টের টোটাল তো মোমেন্টাম আমরা তত চারটা বেশি, পয়েন্ট। হ্যাঁ। তাহলে তো ফোর্স বেশি। তো ভেলোসিটি যত বেশি মানে চেঞ্জ ইন মোমেন্টাম তত বেশি, সো তাহলে ওখানে ফোর্স বেশি এক্সার্ট করতেছে, এটা একটা জিনিস। আর আরেকটা কি, রেট অফ কলিশন তোমার বেড়ে গেছে, তাই না? রেট অফ কলিশন বেড়ে গেছে, সো তাহলে এটার জন্য কি হবে, তোমার প্রেসার বেশি হবে। বুঝতে পারছো? ভাইয়া চারটা পয়েন্ট বলতে পারবা? এটা আমাদের আবার অ্যানসার স্ক্রিপ্টে পাইনি। ওই তো এখানের মধ্যে চারটা হ্যাঁ। পয়েন্টের জন্য চারটা অ্যান্সার না, এখানের মধ্যে তোমার দুইটা পয়েন্ট, দুইটার জন্য এরকম এক্সপ্লেনেশন সহ আর কি। ও আচ্ছা, ও তাহলে তো ভালোই। ঠিক আছে, তো এই জিনিসটা ওটা লেখা ফেলাই টানে। তো তাহলে এই জিনিসটা লিখে ফেলবা আর কি। অ্যান্সার শিট আছে না তোমার কাছে? আমার কাছে এটা নেই, মানে অরিজিনালটা আমার কাছে যেটা আছে এর মধ্যে আবার অনেকগুলোরই অ্যানসার পাওয়া যায় না অনেক সময়। এটা কেন জানে নাই, আমার কাছে যায় না। আছে। পিডিএফটা আমার দিস তো পাইলে। আচ্ছা আমি তোরে আমার ড্রাইভের ফোল্ডারটা দিব না। ঠিক আছে, মানে আমি যেটা নামাইছি এটা হলো তোমার প্রিভিয়াস যে বইটা ওইটাই, মানে আমি নতুন বুঝতে স্পেসিফিকেশনটা পারছি, না। ও আমার আচ্ছা, কাছে প্রিভিয়াস বইটা আছে। আচ্ছা দিস। ভাইয়া ওই যে
হ্যাঁ বলো। আমাকে একটু কয়েকটা দিন টাইম দাও, বুঝছো? এই যে আমি তোমাকে কোনো হোমওয়ার্ক জমা দিতে পারতেছি না, কারণ কি যে এতগুলা জমছে, এই নতুন ব্যাচ এই ব্যাচ, তো আমি মনে করি যেই দিন ধরতে পারবো ওই দিন মনে করো হোমওয়ার্কের উপর হোমওয়ার্ক পাবা। জাস্ট ধরাটা একটু টাইম লাগতেছে আমার। ইনশাআল্লাহ আমি কয়েকদিনের মধ্যেই তোমাকে সব হোমওয়ার্ক দিয়ে দিবো। ঠিক আছে, সমস্যা নাই, তুমি ধরার পর এরপর বইলো। আচ্ছা ঠিক আছে, দাও তাহলে ফাঁসাই দিবো। কবে সে ধরা জীবনও হবে না। একটা হোমওয়ার্ক কইরা কি লাভ হইতাছে? আমি অনেক দুইটা ওয়ামা তো হোমওয়ার্ক করে করছি। হোমওয়ার্ক। আমিও ক্যাচ আপ করছি, দাঁড়াও। প্রবলেম আছে তো আরো, মানে আরেকটা আছে কোনটা? তোমার 8A.4 এর 3 নাম্বারটা অ্যানসারটা মিলাইতে হবে। 8A.4 এর 3 নাম্বার দেখি। সুমিত, হ্যাঁ বুঝছি, পাইছি। সুমিত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই সে গ্রুপের মধ্যে লিংক দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। folder-টা। 8A.4 এর 3 নাম্বার কি হয়েছে এখানে সুমিত? হ্যাঁ ভাই, এটাই আর কি। আমার কি এটা হইছে, মানে এটা কিন্তু আবার অ্যানসার পাইনি আমি। অ্যানসারটা একটু কত, একটু বলো তো, নাকি অ্যানসারটা বলো আমি তাহলে এটা বুঝবো আসলে করিনি, হইছে আমি নাকি এটা না। রেখে দিছি। আরে এটা তো ভাই হোমওয়ার্ক দিছে, করো 8.4 নাকি? করা হয়নি। আমি খালি 1 2 3 করছি, ওটা পারি না, রেখে দিছি তাই। এই যে সুমিত দুইটাই। অ্যানসার। দেখছো সুমিত, অ্যানসার কি মিলছে তোমার? সুমিত তো ভাইয়া ইয়াতেই নাই। এর নেটওয়ার্কে কি হয়েছে? মাত্র আবার ওয়েটিং রুমে আসছে। ভাই কয়েকদিন ধরে সবারই নেটওয়ার্কে প্রবলেম হইতেছে। ওই তো নেটওয়ার্কে প্রবলেম হলে এর জন্য ডেটা ইউজ করতে হবে, আর তো কিছু করার নাই। হ্যাঁ, আজকে তো জুনায়েদ আর ক্লাসই করলো না লাস্ট অফ আস 2 পাইয়া। ডেটাও যে ফাইজলামি করে। ডেটা ফাইজলামি কর, আমি তো দেখি যে এখন ডেটাতে অনেক ভালো স্মুথলি চলে। না ভাইয়া, ডেটা তো দেখে মাঝে সবসময় মাঝে অনেক স্মুথলি চলে, ফাইজলামি করে। মাঝখানে মাঝখানে অনেক ফাইজলামি করে ডেটা, মনে হয় যে কি যে করি। সুমিত অ্যানসার দেখছো? মিলছে? হ্যালো ভাইয়া। হ্যাঁ। হ্যালো হ্যালো শুনতে পাইতেছি শুনি, তোমাকে। হ্যালো তুমি কি হ্যালো। তুমি শুনতে পাইতেছো না আমি কি বলতেছি? সুমিত খালি হ্যালো হ্যালো করতেছে। সুমিত রইলো কি? হ্যালো হ্যাঁ সুমিত শুনতে পাইতেছি তো। আচ্ছা বাকিরা কি আমার কথা শুনতে পাইতেছো নাকি? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, তাহলে শুনতে পারতেছি। তাহলে সুমিতের কি হয়েছে? হ্যালো হ্যালো করতে করতে আর কিছু বলেই না। কানেকশনে মনে হয় প্রবলেম। এমনকি জুমও কি ডিসকর্ডের মতো বাজে app? কিসে? কোথায়? না, ডিসকটাও অ্যাট লিস্ট ভালো আছে লাইভের দিক দিয়ে, বাট যখন ই মিউজিক বোর্ড চালানো হয় তখন অনেক বাজে হয়ে যায়। আরে এটা নেটের জন্য আসলে।
প্যারা দিতেছে। হ্যাঁ, করার কিছু নাই, নেটের কারণে মিউজিক বটও নষ্ট হয়ে যায়, পরে আবার হয়। সুমিত নাকি ভিডিওই দেখতে পারতেছে না। আচ্ছা ভাই, আসছে আসছে। আরে আচ্ছা। আরে নেট স্লো, বুঝতে পারছি। আরে নেট ভেঙে মানে ফোন ভেঙে যাবে এমন লাগতেছে, এমন অবস্থা। আচ্ছা ভাইয়া, ভাইয়া 3 নাম্বারটাই, ভাইয়া 3 নাম্বারটা তাড়াতাড়ি যাও। 3B ওইটা একটু আমার তাড়াতাড়ি একটু বলো, ওইটা ধরলে আর কিছু নাই সমস্যা। 3B দেখি কি বলছে। 3B তে বলছে what would the new RMS speed of the molecules in the scuba tank when it is immersed in water so its temperature becomes 12 degrees Celsius? So তাহলে টেম্পারেচারের ভ্যালু জানো তুমি? হ্যাঁ সুমিত, you know the value of হ্যাঁ টেম্পারেচার temperature? জানি। হ্যাঁ ভালো কথা। তো এখন তোমার এখানের মধ্যে কি করবে, ফার্স্টে নাম্বার অফ মোলস অফ এয়ার তুমি বের করলা নাকি? প্রথমে তুমি নাম্বার অফ মোল বের করছো না? 100 ওকে, সো তাহলে তুমি নাম্বার অফ মোল বের করছিলা, সো তাহলে নাম্বার অফ মোল ইউজ করে তুমি ম্যাস বের করতে পারবা না? হ্যাঁ বাট ওটা কেমনে? আমি তো মানে যেটা 1 মোলেরটা কত এটাই তো জানি না, তাই আমি 100 মোলেরটা কিভাবে বের করব? 1 মোলেরটা কত কেমনে না জানো? এখানে কোন এয়ার নিবে? স্কুবা ডাইভার কি অন্য কোন এয়ার নিয়ে যাবে অক্সিজেন ছাড়া? ওই হাই রে, কার্বন এরকম ডাইঅক্সাইড কথা? নিয়ে যাবে। কিছু তো থাকবে অন্য কিছু, এটা না, এটা কোনো কথা? এটা অন্য কোনো কিছু মানে ক্যান আছে? নিয়ে যাবে? হাই হাই রে। সে তো নিয়ে যাবে অক্সিজেন। তাহলে তাহলে কি 100 into 16 করব নাকি? 100 হ্যাঁ into 16 then হ্যাঁ divided by ওই যে অ্যাভোগাড্রোস নাম্বার নাকি? ওইটাই, হ্যাঁ ওটাই করব না? হ্যাঁ ও করে দেখো হয় নাকি। আচ্ছা, আর ফর্মুলা কোনটা? ওই যে এনআরটি না, এনআরটি ইউজ করব? না না, এই যে না না, half, হাফ এম এই যে আরএমএস আচ্ছা এটা। এনআরটি দিয়ে করলে হইতো না কেন? এনআরটি দিয়ে করলে হওয়ার কথা না? এনআরটি দিয়ে কারণ করে এখানে তুমি তো স্পিড কেমনে আরএমএস পাইবা? চাইছে। তোমার তো আরএমএস স্পিড চাইলো। না আমি ফ্যাক্ট শিটেও তোমার, আচ্ছা বাদ দাও, ফ্যাক্ট শিটেও তোমার আছে আর কি, যে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু 3/2 আরটি, ওটা আছে তো, এই জন্য বললাম আর কি, শুধু আরটি আর কি। হ্যাঁ ফ্যাক্ট শিটে পাইছি আর কি, মানে আজকেই পড়ছি তাই বলতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে। তো তাহলে পরে এই ফর্মুলা ইউজ করে বের করে ফেলবা, বুঝছো? আচ্ছা বুঝছি, বুঝছি, অক্সিজেন না লাগতো রে, এটা যদি বুঝতাম। এটা যদি বুঝতাম তো তোমারে আসলে তুমি যখন নাকি স্কুবা ডাইভিং এ যাইবা তোমারে এরকম অক্সিজেন ছাড়া অন্য গ্যাস আমি কার্বন ডাই অক্সাইড ভরে দিবে। আমি খেয়ালই করি না যে এটা হলো যে যে মুখস্থ করলে যাওয়া আর কি, আমি পুরো ফর্মুলাতে চলে গেছি, আরে ভাবি আছে টেম্পারেচার সব আছে বয়েডি, ওইটাই তো বুঝি নাই যে আসলে স্কুবা ডাইভিং যে করতেছিল এটাই তো বুঝি। যাই হোক, আচ্ছা পাইছি, হয়ে গেছে। ঠিক আছে তাহলে, সো আজকের ক্লাস আমরা এখানে শেষ করি, নেক্সট ক্লাসে আমরা নিউক্লিয়ার ফিজিক্স শুরু করব। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, আল্লাহ আসসালামু হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম।